মানুষ হাজার বছর ধরে ভেবেছে গাছ মানে শুধু নিঃশব্দ এক জীব, যার কাজ মাটির পানি টেনে নেওয়া, সূর্যের আলো থেকে শক্তি তৈরি করা আর ধীরে ধীরে বড় হওয়া। কিন্তু আধুনিক বিজ্ঞান যখন মাটির গভীরে সেন্সর, আইসোটোপ ট্র্যাকিং প্রযুক্তি এবং জটিল বায়োলজিক্যাল বিশ্লেষণ ব্যবহার শুরু করল, তখন তারা এমন এক সত্যের মুখোমুখি হলো যা শুধু বনবিদ্যা নয়, মানুষের নিজের অস্তিত্ব সম্পর্কেও নতুন প্রশ্ন তৈরি করেছে। কল্পনা করুন, আপনি একটি গভীর জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছেন। উপরে সবকিছু শান্ত, পাখির ডাক, বাতাসের শব্দ, পাতার দোল, কিন্তু আপনার পায়ের নিচে চলছে এক বিশাল অদৃশ্য নেটওয়ার্ক, একটি জীবন্ত যোগাযোগ ব্যবস্থা যেখানে কোটি কোটি সংকেত ছুটে যাচ্ছে এক গাছ থেকে আরেক গাছে। কেউ বিপদের খবর পাঠাচ্ছে, কেউ খাদ্য ভাগ করে দিচ্ছে, কেউ দুর্বল চারা গাছকে বাঁচিয়ে রাখছে, আবার কেউ পরিবেশের পরিবর্তনের তথ্য ছড়িয়ে দিচ্ছে পুরো বনের মধ্যে। বিজ্ঞানীরা এই সিস্টেমকে নাম দিয়েছেন উড ওয়াইড ওয়েব। নামটি এসেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে, কারণ এর কাজ অনেকটা ইন্টারনেটের মতো। তবে এখানে তারের বদলে আছে ছত্রাকের সূক্ষ্ম সুতা, সার্ভারের বদলে আছে গাছের শিকড়, আর ডেটার বদলে চলাচল করছে রাসায়নিক সংকেত, পুষ্টি এবং জীবনের তথ্য। আজকের এই ভিডিওতে আমরা শুধু রহস্য দেখব না, আমরা দেখব বাস্তব বিজ্ঞান, প্রামাণ্য গবেষণা, বন পরিবেশের অদৃশ্য সত্য এবং সেই সাথে কোরআনের এমন কিছু দৃষ্টিভঙ্গি যা মানুষকে প্রকৃতি নিয়ে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করে। আর আপনি দেখছেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ। আমি রাজু আহম্মদ। এখানে আমরা সেন্সেশনাল ফ্যান্টাসি নয়, বরং ভেরিফাইড সায়েন্স, ডিপ রিফ্লেকশন এবং ইসলামের চিন্তার আলোকে এমন সব সত্য তুলে ধরি যা মানুষকে চিন্তা করতে শেখায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমরা এমন কিছু বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট এবং বাস্তব বন গবেষণার কথা জানব যা দেখার পর হয়তো আপনি আর কখনো কোনো গাছকে নীরব বা অচেতন ভাবতে পারবেন না। বিজ্ঞান দীর্ঘদিন ধরে বিশ্বাস করত উদ্ভিদ পৃথিবীর সবচেয়ে প্যাসিভ লাইফ ফর্মগুলোর একটি। তারা নড়ে না, দৌড়ায় না, কথা বলে না। কিন্তু এই ধারণা বদলাতে শুরু করে যখন কানাডার বন গবেষক সুজান সিমার্ড বহু বছরের ফিল্ড রিসার্চের মাধ্যমে দেখান যে বন আসলে আলাদা আলাদা গাছের সমষ্টি নয়, বরং একটি ইন্টারকানেক্টেড লিভিং সিস্টেম। তিনি বিশেষ কার্বন আইসোটোপ ট্রেসিং এক্সপেরিমেন্ট ব্যবহার করে আবিষ্কার করেন যে ডাগলাস ফার এবং পেপার বার্চ গাছ নিজেদের মধ্যে কার্বন এক্সচেঞ্জ করতে পারে। অর্থাৎ একটি গাছ ফটোসিনথেসিসের মাধ্যমে যে শক্তি তৈরি করছে তার অংশবিশেষ আন্ডারগ্রাউন্ড ফাঙ্গাল নেটওয়ার্কের মাধ্যমে অন্য গাছে পৌঁছে যাচ্ছে। এই গবেষণা শুধু অবাকই করেনি, বরং ক্লাসিক্যাল এভলিউশনারি বায়োলজির কিছু ধারণাকেও চ্যালেঞ্জ করেছে। কারণ দীর্ঘদিন ধরে মনে করা হতো প্রকৃতিতে শুধু প্রতিযোগিতা কাজ করে, কিন্তু এখানে দেখা গেল সহযোগিতা, রিসোর্স শেয়ারিং এবং সার্ভাইভাল নেটওয়ার্কের অস্তিত্ব। 1997 সালে নেচারে প্রকাশিত গবেষণাগুলো বন ইকোলজি সম্পর্কে নতুন চিন্তার দরজা খুলে দেয়। এরপর পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এই আন্ডারগ্রাউন্ড কমিউনিকেশন সিস্টেম নিয়ে কাজ শুরু করে। বিজ্ঞানীরা দেখতে পান মাইকোরাইজাল ফাঙ্গি নামের বিশেষ এক ধরনের ছত্রাক গাছের শিকড়ের সঙ্গে সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করে। ফাঙ্গি গাছকে পানি ও মিনারেল পেতে সাহায্য করে, আর গাছ ফাঙ্গিকে দেয় সুগার এবং কার্বন কম্পাউন্ডস। কিন্তু এখানেই শেষ নয়। এই ফাঙ্গির হাইফি মাটির নিচে বিশাল নেটওয়ার্ক তৈরি করে, যা একাধিক গাছকে সংযুক্ত করে ফেলে। অনেক গবেষক এই নেটওয়ার্ককে বায়োলজিক্যাল ইন্টারনেট বলেও উল্লেখ করেছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। সব বিজ্ঞানী গাছের ইন্টারনেট শব্দটি লিটারাল অর্থে ব্যবহার করেন না। এটি মূলত একটি মেটাফোর বা তুলনামূলক ধারণা, যাতে সাধারণ মানুষ কমপ্লেক্স ইকোলজিক্যাল কমিউনিকেশন সহজে বুঝতে পারে। রেফারেন্স গ্রেড ডিসকাশনের জন্য এই ব্যালেন্স খুব গুরুত্বপূর্ণ, কারণ সায়েন্স কমিউনিকেশনে এক্সাজারেশন করলে ক্রেডিবিলিটি নষ্ট হয়। কিন্তু সত্যি হলো, গাছ এবং ফাঙ্গির এই সম্পর্ক পৃথিবীর ইকোলজির অন্যতম গুরুত্বপূর্ণ ডিসকাভারি হিসেবে বিবেচিত হচ্ছে। 2019 সালে প্রকাশিত কিছু গবেষণায় দেখা যায় ফরেস্ট ইকোসিস্টেমসের স্টেবিলিটি বজায় রাখতে মাইকোরাইজাল নেটওয়ার্ক বিশাল ভূমিকা পালন করে। যখন কোনো গাছ ইনসেক্ট অ্যাটাকের শিকার হয়, তখন সে ভোলাটাইল কেমিক্যাল সিগন্যাল এবং আন্ডারগ্রাউন্ড বায়োকেমিক্যাল সিগন্যাল ছড়িয়ে দেয়। আশেপাশের গাছগুলো সেই সংকেত পেয়ে নিজেদের ডিফেন্সিভ কেমিক্যাল প্রোডাকশন বাড়িয়ে দেয়। উদাহরণ হিসেবে কিছু একেশিয়া স্পিসিস আক্রমণের সময় ট্যানিন লেভেল বাড়িয়ে তোলে, যাতে হার্বিভোর প্রাণীরা পাতা খেতে না পারে। যদিও সব সিগন্যালিং আন্ডারগ্রাউন্ড ফাঙ্গাই নেটওয়ার্কের মাধ্যমে হয় কিনা তা নিয়ে এখনো গবেষণা চলছে, তবে এভিডেন্স বলছে
প্লান্ট কমিউনিকেশন বাস্তব এবং মেজারেবল। এখানেই শুরু হয় সবচেয়ে ফ্যাসিনেটিং প্রশ্ন, গাছ কি শুধু রাসায়নিক প্রতিক্রিয়া দিচ্ছে, নাকি এর মধ্যে প্রিমিটিভ ইন্টেলিজেন্সের কোনো ফর্ম আছে? ইতালির উদ্ভিদ বিজ্ঞানী স্টেফানো মানকুসো উদ্ভিদের ডিসিশন মেকিং বিহেভিয়ার নিয়ে এক্সটেন্সিভ রিসার্চ করেছেন। তিনি দেখান গাছের শিকড় নিউট্রিয়েন্ট রিচ এরিয়ার দিকে দ্রুত বাড়তে পারে, টক্সিক এনভায়রনমেন্ট এড়িয়ে যেতে পারে এবং রিপিটেড এনভায়রনমেন্টাল প্যাটার্নের প্রতি অ্যাডাপটিভ রেসপন্স তৈরি করতে পারে। কিছু এক্সপেরিমেন্টে দেখা গেছে সার্টেন প্লান্টস রিপিটেড হার্মলেস স্টিমিউলাসের পর এনার্জি কনজার্ভ করার জন্য রেসপন্স কমিয়ে দেয়। কিছু গবেষক এটিকে লার্নিং লাইক বিহেভিয়ার হিসেবে বর্ণনা করেন। তবে রেফারেন্স গ্রেড অনেস্টি বজায় রাখতে এটাও বলা জরুরি যে প্লান্ট ইন্টেলিজেন্স বিষয়টি এখনো বিতর্কিত এবং সব সায়েন্টিস্ট একই ডেফিনিশন ব্যবহার করেন না। অনেক গবেষক মনে করেন এগুলো কমপ্লেক্স বায়োকেমিক্যাল অটোমেশন, কনশাস ইন্টেলিজেন্স নয়। কিন্তু যাই হোক, উদ্ভিদের বিহেভিয়ার মানুষের ধারণার চেয়ে অনেক বেশি সফিস্টিকেটেড। এ নিয়ে সায়েন্টিফিক কনসেনসাস ক্রমেই শক্তিশালী হচ্ছে। আর এখানেই ইসলামী চিন্তার একটি গভীর দিক সামনে আসে। পবিত্র কুরআনে একাধিক স্থানে মানুষকে প্রকৃতি নিয়ে চিন্তা করতে বলা হয়েছে। আসমান, জমিন, বৃক্ষ, বৃষ্টি, প্রাণ সবকিছুর ভেতর আল্লাহর নিদর্শন দেখার আহ্বান জানানো হয়েছে। সূরা আল ইসরাতে বলা হয়েছে, আসমান জমিনের সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, যদিও মানুষ তা বুঝতে পারে না। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি ব্যালেন্স বজায় রাখা দরকার। রেফারেন্স গ্রেড ইসলামিক সায়েন্স কন্টেন্ট কখনো বলে না যে কুরআন ডিরেক্টলি প্রেডিক্টেড মডার্ন বায়োলজি, বরং বলা হয় মডার্ন ডিসকাভারিজ মানুষকে কুরআনের রিফ্লেকশন বেসড ওয়ার্ল্ড ভিউ আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে। এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক্সাজারেটেড মিরাকেল ক্লেম সাময়িক ভাইরাল হলেও লং টার্ম স্কলারলি ক্রেডিবিলিটি নষ্ট করে। আর ইসলামিক গজল অ্যান্ড রিসার্চের লক্ষ্য শুধু ভিউজ নয়, বরং এমন কন্টেন্ট তৈরি করা যা একজন এডুকেটেড ভিউয়ার দেখার পর অনুভব করবে এখানে সেন্সেশনালিজম নয়, চিন্তার গভীরতা আছে। এখন আমরা ফিরে যাই বনের গভীরে। বিজ্ঞানীরা মাদার ট্রি কনসেপ্ট নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন ফরেস্টের পুরনো এবং বড় গাছগুলো ইকোলজিক্যাল হাবের মতো কাজ করতে পারে। তারা শত শত ছোট গাছের সঙ্গে কানেক্টেড থাকে। যখন শ্যাডো কাভার্ড সিডলিং পর্যাপ্ত সানলাইট পায় না, তখন আন্ডারগ্রাউন্ড ফাঙ্গাল নেটওয়ার্কের মাধ্যমে নিউট্রিয়েন্ট ট্রান্সফার হতে দেখা গেছে। কিছু ক্ষেত্রে ডাইং ট্রি তার স্টোরড নিউট্রিয়েন্ট নেটওয়ার্কে রিলিজ করে দেয়। যদিও পপুলার মিডিয়া অনেক সময় এই ঘটনাগুলোকে হিউম্যান ইমোশনের মতো করে উপস্থাপন করে, রেফারেন্স গ্রেড ডিসকাশনে বলা উচিত এগুলো এভলিউশনারি ইকোলজিক্যাল প্রসেস, যা পুরো ফরেস্ট সিস্টেমের রেজিলিয়েন্স বাড়াতে সাহায্য করে। তবুও সত্যটি বিস্ময়কর, কারণ এটি দেখায় প্রকৃতি শুধুই ব্লাইন্ড কম্পিটিশনের উপর দাঁড়িয়ে নেই, কোঅপারেশনও ইকোলজির একটি মৌলিক অংশ। আর এখানেই মানুষের জন্য বড় শিক্ষা লুকিয়ে আছে। আজ মানুষ নিজেকে পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড স্পিসিস ভাবে, অথচ সে বহু বছর ধরেই নিজের পায়ের নিচে থাকা জীবন্ত নেটওয়ার্ক সম্পর্কে প্রায় অন্ধ ছিল। বন ধ্বংসের মাধ্যমে মানুষ শুধু গাছ কাটছে না, সে ভেঙে দিচ্ছে কোটি বছরের ইকোলজিক্যাল কমিউনিকেশন সিস্টেম। অ্যামাজন রেইন ফরেস্ট, বোরিয়াল ফরেস্ট এবং ট্রপিক্যাল ইকোসিস্টেম নিয়ে গবেষণায় দেখা গেছে ডিফরেস্টেশন আন্ডারগ্রাউন্ড ফাঙ্গাল ডাইভার্সিটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে কার্বন সাইকেল, সয়েল হেলথ এবং বায়োডাইভার্সিটির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। অর্থাৎ একটি বন ধ্বংস মানে শুধু কয়েকটি গাছ কমে যাওয়া নয়, বরং একটি ইন্টারকানেক্টেড লিভিং ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যাওয়া। আর এই বাস্তবতা ক্লাইমেট ক্রাইসিসের আলোচনাকেও নতুন মাত্রা দেয়। কারণ বন শুধু অক্সিজেনের উৎস নয়, বন হলো পৃথিবীর বায়োলজিক্যাল মেমোরি সিস্টেমের অংশ। এখন প্রশ্ন আসে, মানুষ কি ভবিষ্যতে এই ন্যাচারাল নেটওয়ার্ক থেকে প্রযুক্তিগত ইন্সপিরেশন নিতে পারবে? অনেক কম্পিউটার সায়েন্টিস্ট এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ডিসেন্ট্রালাইজড কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করার সময় বায়োলজিক্যাল নেটওয়ার্ক থেকে ইন্সপিরেশন নিচ্ছেন। ফাঙ্গাই নেটওয়ার্কের এফিসিয়েন্সি, রিডান্ডেন্সি এবং অ্যাডাপটিভ রুটিং নিয়ে গবেষণা চলছে। অর্থাৎ প্রকৃতির ভেতরে এমন ইঞ্জিনিয়ারিং ইন্টেলিজেন্স লুকিয়ে আছে যা মানুষ এখনো পুরোপুরি বুঝতেই পারেনি। এখানেই হিউমিলিটির প্রয়োজন। আধুনিক সভ্যতা নিজেকে সর্বোচ্চ মনে করলেও প্রকৃতি বারবার প্রমাণ করছে মানুষ এখনো লার্নার মাত্র। একটি গাছ যাকে আমরা স্থির এবং নীরব ভাবি, সে হয়তো হাজারো ইনভিজিবল ইন্টারঅ্যাকশনের অংশ। সে পরিবেশ বুঝছে, সয়েল কেমিস্ট্রি অ্যানালাইজ করছে, ফাঙ্গির সঙ্গে এক্সচেঞ্জ করছে, সারাউন্ডিং প্ল্যান্টসের সঙ্গে বায়োকেমিক্যাল কোঅর্ডিনেশন করছে। এটি সায়েন্স ফিকশন নয়, এটি ইকোলজিক্যাল রিয়ালিটি।
আর যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন তার ভেতরে এক ধরনের ইন্টেলেকচুয়াল তৈরি হয়। ইসলামের তাফাক্কুর অর্থাৎ গভীর চিন্তার যে ধারণা রয়েছে, এই ধরনের ডিসকভারি সেই চিন্তার দরজাকে আরো বড় করে দেয়। কারণ প্রকৃতিকে যত গভীরভাবে দেখা যায় ততই বোঝা যায় মানুষের জ্ঞান কত সীমিত। আজকের এই ভিডিও কোনো কনস্পিরেসি থিওরি নয়, কোনো এক্সাজারেটেড মিরাকল ক্লেম নয়, কোনো ইন্টারনেট মিথ নয়। একটি ভেরিফাইড ইকোলজিক্যাল রিসার্চ, সায়েন্টিফিক ডিবেট, ফিলোসফিক্যাল রিফ্লেকশন এবং ইসলামিক ওয়ার্ল্ড ভিউয়ের ব্যালেন্সড কম্বিনেশন। আর এই কারণেই আমরা চেষ্টা করি এমন কন্টেন্ট তৈরি করতে যা শুধু এন্টারটেইনমেন্ট নয়, বরং চিন্তার মান বাড়ায়। আপনি যদি লক্ষ্য করেন, পৃথিবীর সবচেয়ে বড় সায়েন্টিফিক রেভলিউশনগুলোর একটি কমন বৈশিষ্ট্য আছে, তারা মানুষের অহংকার ভেঙে দেয়। একসময় মানুষ ভাবত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র, পরে জানা গেল তা নয়। একসময় মানুষ ভাবত প্রাণী শুধু ইনস্টিংক্ট ড্রিভেন মেশিন, পরে দেখা গেল তাদের কমপ্লেক্স ইমোশন আছে। এখন মানুষ বুঝতে শুরু করেছে উদ্ভিদও হয়তো আমাদের ধারণার চেয়ে অনেক বেশি কমপ্লেক্স। হয়তো আগামী কয়েক দশকে প্ল্যান্ট কমিউনিকেশন এবং ফাঙ্গাল ইন্টেলিজেন্স নিয়ে এমন সব ডিসকভারি আসবে যা বায়োলজি বই নতুন করে লিখতে বাধ্য করবে। আর আপনি যদি আজকের এই জার্নি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে বুঝতেই পারছেন এটি শুধু গাছের গল্প নয়, এটি ইন্টারকানেক্টেড এক্সিস্টেন্সের গল্প। এটি সেই সত্যের গল্প যেখানে প্রকৃতি, বিজ্ঞান এবং রিফ্লেকশন এক জায়গায় এসে দাঁড়ায়। আর আপনি দেখছিলেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ। আমি রাজু আহমেদ। যদি আপনি চান এমন আরও রেফারেন্স গ্রেড ইসলামিক সায়েন্স ডকুমেন্টারি, যেখানে ভাইরাল রহস্য নয় বরং অথেন্টিক রিসার্চ এবং গভীর চিন্তা একসাথে পাওয়া যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখে জানান আপনার কি মনে হয়, ভবিষ্যতের বিজ্ঞান একদিন প্রমাণ করবে যে প্রকৃতির নীরব জগৎ আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি জীবন্ত?